হে, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা আহসান মঞ্জিল যাব। আহসান মঞ্জিল মানে যেটাকে হচ্ছে আমরা নবাব বাড়ির নামে চিনি। আগে যেরকমটা দেখা গেছে এখন এটা থেকে অনেক ডিফারেন্ট, অনেক কিছু নতুন অ্যাড করা হয়েছে, মানে যেগুলো আগে ছিল না। অনেক আগে যারা গেছো তারা অনেকেই দেখো নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে আহসান মঞ্জিল বাড়ির কাছে থাকার কারণে লাস্ট কোন বছর গেছি সেটা ভুলেই গেছি। যাই হোক, আজকে হচ্ছে আমার ইন্টেনশন হচ্ছে আমি আমার হাজব্যান্ডের মতো করে কথা বলবো, লাইক মুন্সিগঞ্জের ভাষা আর কি। একটু খামু জামু, আইতাসি যাইতাসি এইভাবে আর কি। সো লেটস সি আহসান মঞ্জিল। আজকের ব্লগটা শুরু হইতাছে একেবারে বৃষ্টি ভেজা এক বিকাল দিয়া। দুপুরের পর হঠাৎ আকাশ মেঘ ঢেক্কা গেল। আমরা ঠিক করলাম আজকে পুরান ঢাকার দিকে ঘুরতে যাবো, বিশেষ করে যাবো আহসান মঞ্জিল, যেটা নবাব বাড়ির নামে সবাই চেনে। তো আজকে আমরা হচ্ছে একটা টিম আকারে যেতেছি। আমাদের টিম মানে আমি, ভাইয়া, ভাবি, হৃদয়, আর হচ্ছে আমাদের লাবিব। আবার সাথে অ্যাড হবে হচ্ছে লাবিবের মামা। তো বের হইলাম সবাই মিলা। রাস্তা দিয়ে যাইতে যাইতে দেখি মানে হঠাৎ করে বৃষ্টি, এত বৃষ্টি, যদিও আকাশটা মেঘ হয়েছিল অনেকক্ষণ, কিন্তু বের হওয়ার পরে প্রচুর বৃষ্টি। তো আমরা যখন নদীর পাড়ে যাই থামলাম, তখন দেখি হচ্ছে যে এত জোরে বৃষ্টি ছাড়লো। তো এখানে টার্মিনালে হচ্ছে আমরা দাঁড়াইছিলাম, এখানে বাচ্চারা অনেক বেশি মজা করতেছিল। আমি তো মানে নিজেরা ধরে রাখতে পারতেছিলাম না, যদিও আমি সাঁতার জানি না, কিন্তু আমার মনে হইতেছিল যে ওদের সাথে একটু ঘুরতে পারলে ভালো লাগতো, বা একটু ভিজতে পারলে, বা এই যে নৌকা থেকে লাফ দিয়ে পানিতে সাঁতার কাটতেছে, আমি লাফ দিলে একদম নিচে। বৃষ্টির কারণে যেতে পারতেছিলাম না, মনটা একটু খারাপ লাগতেছিল, বাট এই সিচুয়েশনটা দেখে মনটা পুরো ভালো হয়ে গেল। দেন হচ্ছে আমরা বহু কষ্ট হচ্ছে নৌকায় উঠতে পারলাম। নৌকা ওঠার পরে হচ্ছে দেখলাম নদীটা আজকে একেবারে রূপ বদলায় ফেলছে। আকাশের মেঘ নদীর পানিতে একদম প্রতিফলন হইতেছে, মানে অন্ধকার, চারিদিকেই অন্ধকার হয়ে যেতেছে। গঙ্গা নদী চিনে না এমন কেউ নাই, এই সম্পর্কে জানে না এমন কেউ নাই, কিন্তু এই নদীর ঘাটের সাথে কিন্তু পুরান ঢাকার ইতিহাস জড়ায় আছে। একসময় এই ঘাট দিয়ে ব্যবসা বাণিজ্য চলতো, নবাব পরিবারের নদী দিয়ে আসা যাওয়া করতো। আমরা যেই জায়গায় দাঁড়ায় আছি হয়তো এইখান দিয়ে এই নবাবরা একদিন নৌকা বা পালতোলা নৌকা জাহাজে উঠতো আর কি। যাই হোক, ফাইনালি চলে আসলাম হচ্ছে আহসান মঞ্জিলের গেটে। আমরা এখন অপেক্ষা করতেছি লাবিবের মামার জন্য। তো এই হচ্ছে পুরান ঢাকার গর্ব, মানে আমাদের আহসান মঞ্জিল। এই গোলাপি রঙের প্রাসাদটা, মানে এত বড় প্রাসাদটা চোখে পড়তেই মানে একটা রাজকীয় ব্যাপার চলে আসলো। মনে হলো যে আমরাই আমরাই মানে এখানকার লোক আমরাই। যাই হোক, আমরা বেশ কিছুক্ষণ হচ্ছে লাবিবার মামার জন্য, মানে আমার বিয়াই, একদম আমার অন্তরের অন্তরস্থলের বিয়াই, যাকে আমি খুব বেশি ভালোবাসি। তো বিয়াই অলরেডি চলে আসছে, বিয়াই আমাদের খুঁজতেছে। তো আমরাই যে হচ্ছে দুই বিয়াইকে খুঁজে নিলাম। এই যে দুইজনেই মোটামুটি একদম হাই লেভেলের লম্বা। ওরা খুঁজতেছে আমাদের ওই দিকে, কিন্তু আমরা হচ্ছে পিছনে ওদের সামনে দাঁড়ায় আছি। এই যে সুইট করে হাসি দিল এটা হচ্ছে জুনায়েদ, আর এই যে সালাম দিল এটা হচ্ছে সম্রাট, মানে সম্রাট শাহজাহান। মানে এক শাহজাহান আসছে আর এক নবাবের বাড়ির কাছে। তো তারা তাদের ভাগ্নাকে হচ্ছে মানে সুন্দর সুন্দর খাবার দাবার কিনে দিল, কোলে নিল, আদর করলো। আর এই হচ্ছে টিকিট, আমরা হচ্ছে টিকিট নিয়ে আসলাম। আগে ছিল 20 টাকা করে, এখন সেটা বাড়তে বাড়তে 40 টাকা হয়ে গেছে। আরও মজার বিষয় হচ্ছে ছোটোবেলায় যখন গেছি 5 টাকা করে গেছি, 5 টাকা। তো এটা 40 টাকা হয়ে গেছে, ব্যাপার না, অনেকদিন পরে আসছি, সবসময় তার আসা হয় না, বাড়ির কাছের জন্যই হয়তো সবসময় আসা হয় না। মানে একটা কথা বলে না, মক্কার মানুষ হজ পায় না। তো এখানে হচ্ছে আমাদের টিকিট সেন্টারে আসার পরে হচ্ছে আমাদের একটু আটকায় দিল, কারণ আমাদের হচ্ছে ব্যাগপত্র যা আছে, মানে আমার ভাবির কাছে ব্যাগ ছিল, এগুলো হচ্ছে লকারে রাখতে হবে, ভেতরে ব্যাগ অ্যালাউ না, বা খাবার দাবার এগুলো অ্যালাউ না। তো আমরা হচ্ছে এখানে কিছু মানে আমাদের ব্যাগপত্র এগুলো রাখতে গেলাম। দেন জিজ্ঞেস করলাম আমাদের কাছে ক্যামেরা আছে কিনা, মানে ভেতরে যে ছবি তোলা যাবে না, বাহির থেকে হচ্ছে ক্যামেরা দিয়ে ছবি তোলা যাবে, ভেতরে ছবি তোলা যাবে না। কিন্তু আমি আজকে আকাম ঘটায় ফেলাইছি, সিরিয়াসলি পুরো আকাম ঘটায় ফেলাইছি। তো আহসান মঞ্জিল দেখতে দেখতে আহসান মঞ্জিলের কিছু স্টোরি জানা যাক। আহসান মঞ্জিল বানানো শুরু হয় নবাব আব্দুল গনির আমলে। আব্দুল গনির ব্যাপারে তো অবশ্যই হচ্ছে বইয়ে পড়ছেন, বইয়ে পড়ছেন, যারা পড়াশোনা করছেন তারা অবশ্যই পড়ছেন, আর যারা পড়াশোনার নামে হচ্ছে ফাঁকিবাজি দিয়েছেন তারা আব্দুল গনি কেন, আহসান মঞ্জিলের যে নবাব তারও চিনবেন না। যাই হোক, উনি ছিলেন ঢাকার ধনী আর প্রভাবশালী ব্যবসায়ী। মূলত আমাদের পুরান ঢাকায় যারা আছে সবাই ব্যবসায়ী, আমরাও ব্যবসায়ী, অনেক বড় লোক, কারণ আহসান মঞ্জিল তো আমাদের। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে আব্দুল গনি উনি ছিলেন একজন প্রভাবশালী ব্যবসায়ী। পরবর্তীতে তার ছেলে খাজা আহসানুল্লাহ তার দায়িত্ব নেয়। তার নামে জায়গাটার নাম রাখা হয় আহসান মঞ্জিল। বুঝতে পারছেন, মানে আব্দুল গনির ছেলে আহসানুল্লাহ, মানে খাজা আহসানুল্লাহ। তো
তো উনি হচ্ছে যখন এইগুলার দায়িত্বপ্রাপ্ত হন তখন হচ্ছে এই মানে জায়গাটার নাম রাখা হয় হচ্ছে তার নামকরণে, মানে আহসানুল্লাহ থেকে হচ্ছে আহসান মঞ্জিল নামটা হয়। তো একসময় এইখানেই নবাবরা রাজনীতি করতো, আর ইংরেজরা মানে ইংরেজ সাহেবরা যারা আসতো তারা হচ্ছে বড় বড় বৈঠক করতো এখানেই, মানে বাইরের দেশ থেকে যখন ইংরেজরা আসতো তখন এই জায়গার মধ্যে হচ্ছে তাদের মিটিং বা বৈঠক যেটাকে বলে এগুলো হচ্ছে এখানেই করতো। যাই হোক, এটি হচ্ছে আমরা ভেতরে ঢুকে গেলাম। আমাদের মানে এখানে কিন্তু ছবি তোলা বা ভিডিও করা সম্পূর্ণ নিষেধ, কিন্তু মাই লাইফ মাই রুলস মাই অ্যাটিটিউড, আমি কারো কথায় কোনো দাম দিই না। আহসান মঞ্জিলের ভেতরে সবচাইতে বেশি ইন্টারেস্টিং আর আমার কাছে সবচাইতে বেশি ভালো কি লাগে জানেন? আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে যে এই আহসান মঞ্জিলের যতগুলো দরজা আছে সবগুলো দরজা আর জানালা মানে এত লম্বা লম্বা, এত লম্বা লম্বা, মানে বিশাল সাইজ, মানে দরজার সামনে যা দাঁড়ায় নিজের তেলাপোকার মতো লাগে। এই আহসান মঞ্জিলের ভেতরে আছে বিশাল বড় বড় ড্রয়িং রুম, মানে যেখানে হচ্ছে একসময় নবাবরা অতিথিদের মানে অতিথি যারা আসতো তাদেরকে হচ্ছে বসাইতো। বড় বড় ঝাড়বাতি, কাঠের খাট, চেয়ার, টেবিল সব কিছুই রাজকীয় মানে সাজে সাজানো, বেশ ভালো লাগে। যাই হোক, আমি স্টোরি বলতে থাকি, আপনারা স্টোরি দেখতে থাকেন। একটা ঘর মানে একটা ঘরে ছিল হচ্ছে মানে এই আহসান মঞ্জিলের ভিতরে একটা ঘর আছে। ওই ঘরের ভিতরে হচ্ছে নবাব পরিবারের সবার ছবি, মানে ম্যাক্সিমাম ঘরের মধ্যেই ছবি আছে, কিন্তু একটা ঘর হচ্ছে বিশেষ করে ছবির জন্য, মানে পুরো রাজকীয়র মধ্যে যারা যারা ছিল সবার হচ্ছে ছবি টবি সেখানে আছে। তো আগে কি হইতো, মানে আগে যদি এই যে আহসান মঞ্জিলের ভিতরে যাইতাম না, মানে এই যে এই ধরনের ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে মানে থালা বাটি, এই শোপিস মপিস, খাট বিছানা, এগুলো হচ্ছে খুব টার্গেট করে দেখতাম। আর এখন আসলে ঐতিহ্য, ট্রেডিশন, তারপরে হচ্ছে সংস্কৃতি, এগুলো সব বুঝতে শিখছি। তো এখন হচ্ছে মানে কোনো জাদুঘরে বা মানে এই ধরনের কোনো আহসান মঞ্জিলেই যখন আসলাম তখনই দেখা গেছে যে ছবিগুলোর উপরে আমার বেশ খেয়াল, আমি ছবিগুলোকে মানে খুব সূক্ষ্মভাবে দেখতেছিলাম যে আসলে কে কেমন দেখতে, কে কে আছেন। তো একটা মানে দেখলাম যে এক একজনের পোশাক, টুপি, মানে শাড়ি, জামা কাপড়, মানে এই জিনিসগুলো দেখলেই বোঝা যায় যে এগুলা কেমন আভিজাত্য ছিল। কিছু ঘরেও হচ্ছে আবার মানে তাদের ব্যবহৃত রান্নার জিনিসপত্র, বাসন, আবার আরেক ঘরে ছিল নাচ গানের যন্ত্র, মানে আয়োজনের জন্য যা যা করা যায়। এখানে হচ্ছে ডাইনিং আছে, মানে বিশাল বড় ডাইনিং, কিন্তু মানে বেশ অনেকজন মানুষ হচ্ছে বসে এখানে একসাথে খাওয়া দাওয়া করা যেত। আমি মানে জানি না যে এটা আসলে মানে নবাবদেরই ছিল কি না, নাকি নতুন পরে বসাইছে, কিন্তু আমি কিন্তু এই ডাইনিংটা অ্যাটলিস্ট আমি বহু বছর আগে থেকে দেখতেছি, মানে ছোটবেলায় যখন আসছি তখন এই ডাইনিংটা আমি দেখছি। হচ্ছে বোধহয় হাতির মাথা। আচ্ছা, হাতির মাথা দেখে মনে পড়লো, যাই হোক, ইতিহাসের মানে আছে আর কি, আহসান মঞ্জিল শুধু একটা প্রাসাদ না, এটা ইতিহাসের সাক্ষী। এখানে বহুবার গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। 1906 সালে মুসলিম লীগের জন্ম হয় ঢাকায়, আর সেই সিদ্ধান্তের আলোচনায় এই নবাব পরিবার বড় ভূমিকা রাখে। নবাব আহসান উল্লাহ ছিলেন মানে দানশীল আর সংস্কৃতমান একজন মানুষ ছিলেন। তিনি শিক্ষা, শিল্পকলা, রাজনীতি সব কিছুর উন্নয়নের জন্য অবদান রাখছেন। এত পুরাতন প্রাসাদ এইটা যে এই প্রাসাদের প্রতিটা ইট যেন মানে এইসব গল্পের সাক্ষী হয়ে আছে। আচ্ছা, চাইছিলাম যে আমার হাজব্যান্ডের মতো করে কথা বলবো, কিন্তু আমি ওর মতো করে পারতেছি না, মানে আমার হইতেছে না, ওরটা আরও সুন্দর হয়। আর আমি হচ্ছে মিক্স করে ফেলতেছি, একটু শুদ্ধ বলতেছি, একটু মানে ওইভাবে বলতেছি, মানে হইতেছে না। যাই হোক, আমি একটু মানে ট্রেডিশনালভাবে বলার চেষ্টা করি, কারণ আমি হচ্ছে আহসান মঞ্জিলের অনেক বিষয় অনেক কিছু নিয়ে জানি। তো লেটস সি, দেখা যাক মানে কীভাবে বলতে পারি, বা মানে গল্প আকারে বলি কীরকম শোনা যায়। আশা করি ভালো লাগবে। আচ্ছা, মানে আহসান মঞ্জিল আর এটাকে হচ্ছে নবাব বাড়ি বলা হয়। মূলত এটা মানে জারি বাড়ি ছিল, পরবর্তীতে আহসান মানে কি জানি নামটা ওনার, আহসান, যাই হোক ওনার নামে হচ্ছে নামকরণ করা হয়। তো এটা কিন্তু মূলত একটা নবাবের বাড়ি, মানে এটা কিন্তু কোনো রাজবাড়ি না, মানে যাই হোক, কিন্তু রাজবাড়ি না হইলেও না আহসান মঞ্জিলটি মানে একটা রাজার মতো রাজকীয় স্থাপত্য একটা মানে এরকমভাবে নির্মাণ করা। এর মানে এটার মূল রং হচ্ছে আসলে গোলাপি। তার এই গোলাপি রং হওয়ার কারণে এটার নাম হচ্ছে পিঙ্ক প্যালেসও বলা হয়। আচ্ছা, বাড়িটার সামনে একটা বড় হাওড়া বা লেক ছিল, যা পুরো মঞ্জিলকে আরও সুন্দর করে দিত, কিন্তু এখন তো সেটা নাই। এখন তো হচ্ছে এই আহসান মঞ্জিল মানে এটা হচ্ছে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তারপরে
ঐতিহাসিক জাদুঘর হিসেবে খুলে দেওয়া হয়েছে এটাকে। এখন যারা ভ্রমণ করতে আসে, মানে বাইরের দেশ থেকেও যারা আসে, তারাও আইসা হচ্ছে এখানে এটা দেখতে পারে। মানে এইটা আমরা কিছুই মনে করি না, আমাদের কাছে মনে হয় দুধ ভাত এরকম একটা ব্যাপার। কিন্তু বাইরের কান্ট্রি থেকে অনেক মানুষ আছে বেসিক্যালি এই জিনিসটা, মানে এইটা দেখার জন্য হচ্ছে উৎসুক থাকে বেশি। তো পুরান ঢাকার ইতিহাস, পুরান ঢাকার জীবনধারা, রাজকীয় স্থাপিত সব কিছু হচ্ছে এই আহসান মঞ্জিলকে কেন্দ্র করে আছে, এটাকে ঘিরে আছে। মানে ছোটবেলায় না, মানে বিভিন্ন গল্প শুনতাম এই আহসান মঞ্জিল নিয়ে। গল্প মানে ফ্রেন্ডরা বলতো, আব্বু বলতো, তারপরে আবার অনেক মুরব্বীদের কাছ থেকে শুনতাম যে এই আহসান মঞ্জিলের এই যে বাড়ির গেটটা আছে, এখান দিয়ে হচ্ছে সিঁড়ি দিয়ে নেমে সামনে এই বুড়িগঙ্গা নদীতে নাকি হচ্ছে আহসান মানে মঞ্জিলের নবাবের বউ বা মেয়ে যারা আছে তারা নাকি গোসল করতো। তো এখানে নাকি খুব সুন্দর একটা জায়গা ছিল। অনেকে বলে যে এই বুড়িগঙ্গা নদীতে নাকি অনেক ধনরত্ন আছে, যেটা এই নবাব পরিবারের যারা এটা ওখানে লুকায় রাখতে চাইছিল বা লুকায় রাখছিল। মানে ইটিসি অনেক ধরনের কথাবার্তা শুনতাম আর কি, এক একজন এক এক রকমের গল্প বলতো। ছোটবেলায় তো খুব আগ্রহ নিয়ে শুনতাম যে হ্যাঁ কি বলতেছে, এগুলো ঘুরছে, মানে এরকম মনে হইতো। কিন্তু এখন বুঝি যে আসলে এগুলা মানুষের মুখে মুখে প্রচলিত হয়ে আসছে, এই গল্পগুলা আসলে এগুলো হচ্ছে ভিত্তিহীন। যাই হোক, কিন্তু এই যে ছোটবেলা না, মানে যখন ক্লাস 7-8-এ পড়ি, তো সেই সময় মানে ফ্রেন্ডদের সাথে স্কুল পালায় না, মানে আমি তো খুব ভালো মেয়ে ছিলাম, গুড গার্ল ছিলাম, ভালো স্টুডেন্ট ছিলাম। তো দ্যাটস ওয়াই কী করতাম, মানে স্কুল শেষ হলে ছুটি হলে না 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 মনে পড়ছে, এটা হলো বৃহস্পতিবার দিন হচ্ছে স্কুল হাফ ক্লাস থাকতো। তো ওই অর্ধেক টাইম ক্লাস করে তারপরে বাকি সময়টা হচ্ছে বান্ধবীদের সাথে এই আহসান মঞ্জিলে আসতাম। বাসায় বলে আসতাম না, এটারে কি পালায় বল, মানে বাসায় না বললে কি এটারে পালায় আসা বলে? এটা তো স্কুল ছুটির পরে আসছি, এটারে তার পালায় আসা বলে না। তো যাই হোক, এই আহসান মঞ্জিলে এসে হচ্ছে ঘোরাঘুরি করতাম, ভেতরে ঘুরতাম, মানে একই জিনিস বারবার দেখতাম। কয়েকবারই আসা হয়েছে ছোটোবেলায়, তো বারবার দেখতাম। আর মেইনলি হচ্ছে বাইরে যে ঘাসের উপরে বসে বসে আড্ডা দিতাম, বাদাম খাইতাম, ঘুরতাম ফিরতাম, ছবি তুলতাম। তো এরকম একটা সিচুয়েশন, ছোটোবেলার মেমোরিটা মনে পড়ে। মাঝখানে বেশ অনেক বছর চলে গেছে যে আসলে আহসান মঞ্জিলের ভেতরে আসা হয় নাই। তো রিসেন্টলি অনেকের কাছে শুনতেছিলাম যে আহসান মঞ্জিলের ভেতরে নাকি কি মানে ভেতরে নতুন নতুন অনেক কিছু উঠাইছে। তো ওই কিউরিয়াসিটি থেকে বাসায়ও অনেক দিন ধরে হচ্ছে সবাইকে নিয়ে ঘুরতে টুরতে যাই না। আজকে ভাবছিলাম যে আব্বু আম্মু ভাইয়া ভাবি সবাইকে নিয়ে বেরোবো, কিন্তু আব্বু আম্মু আর ছোটো ভাইটা আসলো না। আর ছোটো বোনটা মিস ইউ ছোটো বোনটা তো হচ্ছে বরিশালে আছে। তো তাছাড়া বাকি সবাইকে নিয়ে হচ্ছে আহসান মঞ্জিলে আসলাম। তো দেখা জিনিসই, কিন্তু তারপর একটু নতুন করে দেখতেছি। আর সত্যি কথা বলতে ছোটোবেলার কোনো কিছু দেখা, সেই অনুভূতিটা আর এখনকার অনুভূতিটা সম্পূর্ণ আলাদা। এখন কোনো কিছু দেখি হচ্ছে ব্রেন দিয়ে, আর আগে হচ্ছে ছোটোবেলায় দেখতাম হচ্ছে চোখ দিয়ে। তো এখন ভালো লাগে, এখন অনেক কিছু ভালো লাগে। যেমন এই আহসান মঞ্জিলে ঢোকার পরে ভালো লাগে, আবার খারাপও লাগে রে ভাই। আহসান মঞ্জিলের ভিতরে সব কিছু পুরাতন পুরাতন, দেখতেই সুন্দর, এটাই সুন্দর মানায়। আর এই যে ভালো কথা, এনে কিন্তু দেখছি এই যে কি জানি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, হেরা আমি দেখতেই পারি না। তারপরে হেরে দেখলাম এটার লাগে কি জড়িত আসলো, হুদাই হেরে হেনে ঢুকায় রেখে দিছে কি লেগা। এই যে এই জিনিসগুলো হচ্ছে ফাঁকা ফাঁকা হুদাই, মানে এগুলো দেওয়ার দরকার ছিল না। মানে আহসান মঞ্জিল নবাব পরিবারের ট্রেডিশন ধরে রাখার জন্য এটার মধ্যে যা যা থাকবে তাদের জিনিসপত্র থাকবে। কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, জন ডাল্টন, তারপরে আইনস্টাইন, তারপরে হচ্ছে মানে যারা আছে এদের সবাই তো এটার ভিতরে আইনা ঢুকায় রাখার কোনো মানে হয় না। এখানে এসে তো সবাই সব কিছু দেখে শিক্ষা লাগবে, ব্যাপারটা তো এরকম না। আর এই যে এখানে যে জিনিসগুলো ছোটো 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 আংটি টাংটি, এগুলো অনেক কিছু রাখছে, এগুলো অনেক আগের থেকে দেখছি, এগুলোই মূলত থাকবে। কিন্তু এই যে এক্সট্রা যে জিনিসগুলো ঢুকাইছে না, তো এই জিনিসগুলো আমার আসলে পছন্দ হয় না, এই জিনিসগুলো একদমই ভালো লাগে না। এই যে চেয়ারটা পুরাতন, এই যে কি জানি এটা দিয়ে মানে কি খাইতো, মানে কি জানি খাইতো, ওই যে টান দিয়া দিয়া দেনা ছেড়ে দেয় না, ওই যে ওটি খাইতো আর কি। তো এগুলো হচ্ছে পুরাতন, এইগুলা জিনিস থাকতে হইব, এগুলা নাই। মানে কি সব অদ্ভুত অদ্ভুত আজেরা জিনিসপত্র দিয়া রাখছে, মানে নতুন করে যে কিছু জিনিস উঠাইছে ওগুলো দেখলে আমার প্রচুর হাসি আইতেছিল, আর আমার বিরক্তও লাগতেছিল যে না ভাই, এগুলো দেখার জন্য তো কেউ আহসান মঞ্জিলে আসবে না। আর এগুলা মানে নতুন করে কোনো কিছু দেওয়ার তো কোনো প্রয়োজন নাই। আমি বুঝি না যে 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 জিনিসগুলো ছিল ওগুলো তো এনাফ ছিল।
তো ওগুলা কি এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে, ওগুলা কি হারায় যাইতেছে? তো ওগুলা রেখে এখন নতুন কোনো কিছু কিসের জন্য অ্যাড করতে হবে এটার ভেতরে? যাই হোক, এই যে সবার ছবিগুলো দেখেন, চেহারার দিকে তাকাইলে মনে হয় চিনতে পারবেন। মানে ভাগ্য ভালো শেখ হাসিনার ছবি নাই এখানে, এত কামই হয়েছিল। যাই হোক, তো আমার এই জিনিসটা একদমই খারাপ লাগছে যে নতুনত্ব কোনো কিছু আনতে গেলে সেটার মধ্যে হচ্ছে মানে ট্রেডিশনের বাইরে যে এত কিছু আনা যাবে না, বা যেটা মানে রিয়েল যে জিনিসটা ওইটার বাইরে যে কোনো কিছু ফেক রাখার তো কোনো প্রয়োজন নাই, আমি প্রয়োজনীয়তা মনে করি না। তো যাই হোক, আমি কিন্তু মানে চান্সের উপরে আসলে সুন্দর করে ভিডিও করে ফেলতেছি। এই যে এই জিনিসটা না সেই, কিন্তু জীবনে আজ পর্যন্ত এতবার আসলাম উপর উঠতে পারলাম না। খেলে জানি সিঁড়ির সামনে একটা কাঠ দিয়ে রাখে, এটার উপরে উঠা যায় না, কিন্তু এটা একটা জোস জিনিস। মানে এটার মধ্যে ছবি তুলতেও সুন্দর লাগে, আর এটা দিয়ে আমার উপরে উঠা যাওয়ার একদম সেই লেভেলের একটা কিউরিসিটি। আমার সবচেয়ে বড় কিউরিসিটি হচ্ছে আহসান মঞ্জিলের ছাদে ওঠা, যেটা জীবন অসম্ভব হয় নাই, আর আদৌ কোনো দিন হইব কিনা আমি জানি না। মানে ও আমার খালি মনে হয় যে ছাদে কী আছে যা দেখতে হইব, মানে ছাদে দেখতে হইব, যাই হয়ে যাক আর তাই হয়ে যাক, ছাদে কী আছে যা দেখতে হইব। তো সেটাই কোনো সময় হয় নাই। কিন্তু এই যে মানে এই আহসান মঞ্জিলের যে জানলা দরজাগুলোর কথা বললাম সেগুলা, আবার এই যে এই জায়গাটা খালি সারা জীবন দেখেই গেলাম। এটার সিঁড়ি দিয়ে কোনোদিন নিচে নামতে পারলাম না, এটা সিঁড়ি দিয়ে নিচে নামাম কি লাল গালিচার উপরে দিয়ে কোনোদিন পাড়াই দিতে পারলাম না। ওই যে সিঁড়িতে ওঠা সম্পূর্ণ নিষেধ করে দিছে। কে রে ভাই, নিচের থেকে সিঁড়ি দিয়ে দোতলা উঠে গেল, তো আরও মজা লাগতো, একটু বেশি ভালো লাগতো, একটু ছবি তুলতে পারতাম, একটা রাজকীয় ব্যাপার হইতো একদম। ওই যে কি জানি মানে সুন্দর, মানে কি কয় এটারে। আচ্ছা যাই হোক, ওই যে পারুর মতো করে ছবি তুলতাম। এই যে টাইপিং মেশিনটা, এরা ব্রিটিশ আমলের টাইপিং মেশিন, সেই আমলের টাইপিং মেশিন, এরা দিয়ে বলে টাইপ করে করে তারপরে প্রিন্ট আউট করতো। হ্যাঁ, তা কষ্ট করতো রে। যাই হোক, এটি যে ভাই এটি নতুন না, এটি পুরানোই। আর এখানে যে কিছু বইপত্র দেখতেছিলাম, বইয়ের সেলফ, বইগুলার নাম লেখা নাই, আর দুই একটা যাও নাম লেখা আছে আমি বুঝি না এর মধ্যে কী লেখা, কোন দেশি ভাষা লেখা। মনে হয় কি মানে যে ইংরেজরা আসতো না, ইংরেজরা আইসা মানে এখানে সুন্দর করে বইগুলা গিফট করে দিয়ে যেত, আর নাহলে এটার মধ্যে কোনো কিছু লেখা আছে। আর একটা মজার জিনিস দেখছি কি জানেন, দেখে কি যে মানে কিছু লেখা, কিছু চিঠি এরকম করে রাইখে দিছে গ্লাসের উপরে। আল্লাহ, চিঠির মধ্যে দেখি কি বাংলায় লেখা, বাংলায় চিঠিগুলো লেখা একটু পেঁচানো পেঁচানো হাতের লেখা, ওই তো অনেকটা আর কি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো আর আমার মতো হাতের লেখাটা আর কি। তো ওটার মধ্যে বাংলা লেখা পড়তে চাইছিলাম, কিন্তু আমার মনটা মানে টানলো না যে পড়ি আর কি, কারণ এত মানে হাতের লেখা এত খারাপ। ওই যে আমার পরীক্ষার হলের মতো, আমি যখন পরীক্ষার হলে যে পরীক্ষার সময় লিখি ভালোই, মানে শুরুটা হয় এত সুন্দর করা, আর শেষের পাতাটা আমি কোনো সময় খেয়াল করি না যে আমি কীভাবে লিখছি। আমার পরীক্ষার খাতা যদি কেউ আমার কাছে দিয়ে কয় নে তুই দেখা তুই মার্ক দে, আমি 00 দিয়ে দিব, কারণ আমি কিচ্ছু বুঝুম না। ওর প্রথম 1-2 পাতা হয়তো বোঝা যাইব, কিন্তু পরের লেখা, আমার নিজের লেখা নিজে পড়তে গেলে আমার মেজাজ খারাপ হয়ে যাবে। তো ওই টাইপের একটা লেখা ছিল ওইখানে, ওই জন্য আমার আর মন চাইলো না যে না এটারে পড়ি, কিন্তু পড়তে চাইছিলাম। কিন্তু আমার কথা হয়েছে যে ওই লেখাটা মানে যেটা বুঝাইছে তাতে আমার মনে হয় যেটা অনেক আগের, 1952 সালের আগে কি বাংলায় লিখতো মানুষ, না বাংলায় কথা কইতো নাকি বাংলায় লিখতো নাকি, মানে আমি না 1952 সালের আগের বিষয়টা নিয়ে না বহুত কনফিউশনে থাকি। কত আবিজাবি প্রশ্ন আসে মাথার মধ্যে, মানুষের হালার প্রশ্নও করতে পারি না। একটা প্রশ্ন করুম, আমারও কইব যে এ মূর্খ, জানে না, এত বড় মাইয়া ইঞ্জিনিয়ার। প্রথম মাইয়াকে একটা ঠ্যাস মারবো, আইসে ইঞ্জিনিয়ার, আর এডিই জানে না। তো যাই হোক, ওই জন্য ওই লেখাটার পড়লাম না, মানে বহুত কিউরিওসিটি লাগতেছিল যে কী লিখছে। এই যে এগুলা নতুন, এগুলো আগে ছিল না। কি মগ টক রেখে দিছে, চকচক করতেছে মগ, এই মগ কি হে আমল্লা ছিল হুদাই। তবে এই যে একটা জিনিস, এই যে খাটটা ভাই, এইটু খাটে কোন নবাব শুইতো, কোন নবাব এরকম নাড়া আসলো, এরকম টেপা টোপা আসলো কে, মানে এতটুক খাটে। এলা যদি একজন, আচ্ছা জামাই বউ হিসাব বাদ দিলাম যে হ্যাঁ জামাই বউ ঘুমায় নেই,
ধরলাম নাহলে একজন ঘুমাইছে। একজন মানুষের এটা কটুকে তো আমগো লাভে বিয়ার কয়দিন পরে এই খাটে ওর জায়গা হইব না। কোন নবাবের ঘুমাইছে আমি বুঝি না। এই খাটটা বহুত আগের থেকে দেখতেছি, বহুত পুরানা খাট এটা, কিন্তু আমার মানে পুরা মাথার মধ্যে গরমের জায়গা যায়। আর আমারই তো হইব না, আমি যখন ছোটোবেলায় গেছি তখনই তো এই খাট আমার ছোটো হয়। তাহলে কোন নবাব আবার এরকম টেপা টুপা আসলো? অবশ্য মানে নবাবদের ছবি টুবি দেখলে মনে হয় যে সব করে একটু টেপা টুপা আসলো, তাই বলে এত। ভাই আমি আজকে কয়টা ভাষা ট্রাই করলাম, আমি একটু শুদ্ধ ভাষা বলার চেষ্টা করেছি, সেটাতেও আমি গোল মেরে দিয়েছি। আমার হাজবেন্ডের মুন্সিগঞ্জের ভাষা ট্রাই করেছিলাম, সেটাতেও আমি গোল মেরে দিয়েছি। অ্যান্ড ফাইনালি আমি চলতেছি আমার নিজ আপন গতিতে, আমি আমার ভাষাতেই চলতেছি। আমার ভাষা হচ্ছে মিশ্র ভাষা। আমি যে কয় ভাষায় কথা বলি আমি নিজেও জানি না, মানে বেশি কথা বললে আর কি বহুত রকমের ভাষা বলে ফেলায়। কিন্তু আবার কিছু জায়গা আছে মানে জায়গা বুঝে অবস্থা বুঝে ব্যবস্থা, কিন্তু ভিডিওতে আসলে আমার মাথার মধ্যে উল্টাপাল্টাই আসে, আমার কথাবার্তা সব কেমন জিনিস মানে কি মিশ্র ভাষা হয়ে যায়, মিশ্র সাধু চলিত সব মিক্স করে বলি আমি। তারপরে এই যে এই জায়গাটা এসে আমরা সবাই, আমি একটু মানে আবার ওই যে এরকম বলদার মতো একটা কথা কয়ে লাইছি আর কি। আমি কই কি এই জায়গার মধ্যে হলো মাইয়ার আয়া নাচতো, সবাই টাকা ছিটাই, তোর কইতো বাবা বাবা। তো সবাই কইতাছে আরে না এই জায়গায় বৈশা বৈঠক করতে, এটা নাচার জায়গা না, হ্যান ত্যান এই সেই। যাই হোক একটু ধরা খাই গেছি, আমি একটু ভাব নিতে গেছিলাম যে আমি এগুলা জানি বুঝি, কিন্তু ওরকমভাবে বুঝতেছিলাম না। আর কি লেখা জানি আমার এটার ভিতরে এসে কিছু পড়তে ইচ্ছা করতেছিল না যে কোন জায়গায় কী লেখা আছে। খালি একটা জিনিসই পড়ি, গ্লাসে হাত দিবেন না, প্রবেশ সম্পূর্ণ নিষেধ, এগুলাই। তো একটা সাইড থেকে হচ্ছে বের হয়ে আসলাম, এই দিক দিয়ে বের হয়ে আবার আরেকটা রুমের দরজা দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হতে হয়, কি জ্বালা। আর এই এই যেতে বাইরে ভাই কি দরজা। আর এই জায়গাটা খালি জায়গাটা বেশ ভালো লাগে ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য এই জায়গাটা পারফেক্ট। আজীবন খালি ভাইবাই গেলাম যে সুন্দর করে শাড়ি পরা, মানে বাংলা শাড়ির মতো করে সুন্দর করে পরা, ওই যে দেবদাস মুভির মধ্যে পারু লাস্টের দিকে যেমনি শাড়ি পরে একটা দৌড় দেয় না, আমার অনেক স্বপ্ন ছিল ছোটোবেলায় যে আমি আরও সুন্দর করে সাজে, তো ওরকম সাজে নাই পারু, তো ওই সময় ওরকম সাজে নাই, কিন্তু পারুর যে শাড়ির স্টাইলটা ওইভাবে পরে আরও সুন্দর করে সাজা গুজছে ওই খালি জায়গাটা আমি এই মাথার থেকে একটা দৌড় দিব ওই মাথায় যেয়ে পৌঁছামো। আমার খুব ইচ্ছা আসলো, কিন্তু আজ পর্যন্ত এটা হইলো না, কারণ আমি শাড়ি পরতে পারি না, শাড়ি ক্যারি করতে পারি না, আর মানে আমি সাজতেই পারি না, মানে পারি না। আবার কেউ সাজাই দিলে আমার বেশি হইলে আধা ঘন্টা ঠিকঠাক থাকবো, তারপরে সব শেষ নষ্ট। কিছু স্বপ্ন আমার এভাবে আজীবন স্বপ্নই রয়ে যাবে, আর কোনোদিন সত্যি হবে না। যাই হোক আমি এখানে নতুন নতুন কি আছে, এই যে এটা হচ্ছে নাচার রুম, এই রুমের মধ্যে না ওই যে উপরে ছবি দিয়ে রাখছে, এই রুমটার মধ্যে হচ্ছে নাচানাচি করতো। আর আর ইংরেজরা এসে টাকা দিত, ছুঁড়ে ছুঁড়ে টাকা মারতো, বলতো মার হবা মার হবা। তো যাই হোক আমার চোখের সামনে ভাসে, মনে হয় যে আমি আমি কোনো জিনিস দেখলাম আমার চোখের সামনে, আমি ওটার আগে একটা 3D করে নিই। তো ওই জন্য আমি আসলে মানে নিজে নিজে ভাইবা আর কি ওগুলা বললাম মানুষের কাছে বলো দিয়ে দেগা। যাই হোক আর এখানে হচ্ছে একজন কাপল, নায়ক নায়িকা দুজনের কিছু ছবি টবি তুলে দিলাম, দেন হচ্ছে এখান থেকে বের হয়ে আসলাম। আজকের ওয়েদার প্লাস হচ্ছে আজকে শুক্রবার, আর আজকের হচ্ছে বৃষ্টি, সব কিছুর মধ্যে আহসান মঞ্জিলে কত মানুষ, আবার কয়েকজন বিদেশিরাও আছে এখানে। যাই হোক সবাই একটু বৃষ্টি মিষ্টির মধ্যে ঘোরাঘুরি করতে আসছে, আমরাও আসলাম। এইটা হচ্ছে আহসান মঞ্জিলের বাহিরের সাইডের লুকটা, এইটা জাস্ট ওয়াও, মানে এত সুন্দর। আর এই যে এই এই জায়গাটার যে গেটটা, এইটা হলো সবচেয়ে বড় গেট, এটাই আমার সবচেয়ে বেশি ফেভারিট পছন্দ, আমার ইচ্ছা করে খুললা লয়া জায়গা। তাই তবে পুরান ঢাকার মানুষ কিন্তু আহসান মঞ্জিলে অত একটা পাত্তা টাত্তা দেন না, মানে খুব একটা সহজে আসেন না যদি টাকা পয়সার ক্রাইসিস না থাকে। আর টাকা পয়সার বাজেট যদি কম থাকে তাহলে সেক্ষেত্রে মানুষ আহসান মঞ্জিলে আসে। তো যাই হোক এই কাজটা করবেন না, আশেপাশে যারা আছেন মানে যারা অনেক দিন আগে আসছেন, সচরাচর এখন আর আহসান মঞ্জিলে আসা হয় না, তারা আসবেন, মাঝে মাঝে আসবেন, এসে একটু ঘুরে যাবেন, কারণ নতুন নতুন অনেক কিছু হয়েছে, এই জায়গাটা দেখতে এখন আরও বেশি সুন্দর। আর সবচাইতে ভালো লাগে যে মানে একটু এখানে বেশি গাইডলাইন দিয়ে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, এই ব্যাপারটা খুব ভালো লাগে। আর আজকের ওয়েদারের সাথে এই আহসান মঞ্জিলের
মানে মঞ্জিলটা দেখতে এত সুন্দর লাগতেছে, দূর থেকে দেখলে এটা আরও বেশি সুন্দর লাগে। আমি নদীর ওপার থেকে হচ্ছে দেখতেছিলাম, আর আমাদের বাসার নদীর ওপার থেকে হচ্ছে আহসান মঞ্জিলের এই মানে অনেকটাই দেখা যায়। আর আগে তো একটা সময় ছিল যখন ঘরবাড়িগুলো কম ছিল না, তো আমাদের বাসা ছিল একদম নদীর পাড়ের প্রায় কাছাকাছি, মানে নদীর পাড়েই বলা যায় আর কি। তো নদীর মানে আমাদের বাড়ি যে বাসা ছিল ওই বাসার সামনে কোনো বাসা ছিল না। তো আমাদের ঘর থেকে আমরা মানে আমাদের বারান্দা থেকে হচ্ছে আহসান মঞ্জিলে দেখতাম, দেখা যেত, মানে অত দূর থেকে দেখা যেত যে আহসান মঞ্জিলের ভিতরে মানুষজন ঘোরাঘুরি করলে বা বেশি ক্লাউড হইলে সেই সময় এটা ঘরে বসে বসেই দেখতাম। তো বিশ্বাস করেন যারা ঘরে বসে বসে হচ্ছে আহসান মঞ্জিল দেখতে পারতেছে, আহসান মঞ্জিলের বাইরে কি করতেছে না করতেছে সেটা দেখতে পারতেছে, তারা কেন আহসান মঞ্জিলে আসবে আহসান মঞ্জিল দেখার জন্য? তবে আমি এটা যে সময়টার কথা বলতেছি সেই সময় আমি আরও বেশি ছোট ছিলাম, মানে ক্লাস 2-3-তে পড়ি মেবি। তো ওই সময় হচ্ছে মানে বাসার বারান্দায় বসে বসে আহসান মঞ্জিল দেখা যেত। নদীটার এপার থেকে মানে একদম নয়াবাজার ব্রিজ থেকে শুরু করে একদম অনেকটা, মানে এটা বললে আবার বেশি গব হয়ে যাবো গা, মানে সদরঘাটের ওপার পর্যন্ত দেখা যেত। তো সদরঘাটের ওই পর্যন্ত দেখা যেত, কি করতাম মানে নদীর এপার থেকে আর ওপার থেকে যে এই পাশ থেকে যে জাহাজগুলো যাইতো আর উল্টা পাশ থেকে যে জাহাজগুলো আসতো, এগুলো হচ্ছে আমরা বারান্দায় যে কোনো দুইজন বসে গুনতাম, যে কোনো দুজনের দুইটা সাইড সিলেক্ট করতাম যে এই সাইডটা আমার এই সাইডটা তোমার। তো আমার সাইড থেকে যে কয়টা জাহাজ আসতো সেটা গুনতাম, আর উল্টা পাশ থেকে যে কয়টা জাহাজ আসতো সেগুলো সে গুনতো। এরপর যার সাইড থেকে হচ্ছে বেশি হইতো, মানে জাহাজ আসতো, সে উইনার হইতো, তার একটা ঘোড়ার ডিম গিফট করা হইতো। যাই হোক, স্টোরি বলতে বলতে আর একটা স্টোরির মধ্যে চলে আসছি। এই যে এই ভবনটা মানে আগে ওরকম আগে খুলতো না, এই ভবনটা নতুন খুলছে, আর এটার ভেতরে যা যা আছে ভাই সব নতুন। আমার আমার মনে হয় না যে মানে এইখানে কোনো কিছু পুরাতন আছে, আর এই জিনিসগুলো উঠানোর কোনো প্রয়োজন ছিল বলে আমার মনে হয়। এই যে সেই চিঠি 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 যেটার কথা, যেটার গল্প তখন ধরে বলতেছিলাম, এই কিছুক্ষণ আগে বলছিলাম, ভাই হাতের লেখা যদি কারো ভালো লাগে, যদি পড়তে মন চায় তাহলে জুম করে পড়ে টরে নিয়েন। যাই হোক, স্ট্যাম্পও আছে কিছু বাবা। যাই হোক, তো এইটার ভিতরে আসলাম, মানে দেখতে সুন্দর, অনেক কিছুই আছে যেগুলা দেখতে সুন্দর, কিন্তু আমার মানে আমার কাছে ব্যাপারটা একদম অহেতুক মনে হয়েছে, একদম অহেতুক, এটার প্রয়োজন ছিল না। কি ভাই বদনা মদনা রেখা দিছে, এই এগুলো কই থেকে আনছে আমি জানি না, কিন্তু এগুলো আগে ছিল না, এগুলো একদমই ছিল না। আর দেখলেও বোঝা যায় যে এগুলো নতুন। ব্যাপারটা ওনারা এরকম বলতে পারে যে এগুলার সংস্করণ করা হয়েছে, কিন্তু আমি এর আগে কখনো দেখি না, এতবার আসছি। এগুলোর কি ত্রিশূল বলে না কি বলে যেন, ওই ছুঁড়ে ছুঁড়ে মারে, বা আমি বুঝি না এইগুলা দিয়ে ছুঁড়ে ছুঁড়ে মারতো, মানে এইটা যেই ওয়েট হইব, এটা তো পুরাটা লোহার, দেখেই বোঝা যায় এইটা ছুঁড়ে মারতো, মানে যে হাত দিয়ে তুলতো তাহলে এই তো অনেক হেভি একটা মানুষ ছিল। আর এখানে আছে হচ্ছে চায়ের কাপ বাটি মাটি, এগুলা পিতলের কিছু জিনিস আছে, পিতল থাকলে কি আর সেটা পুরাতন হয়, দেখলে বোঝা যায় না। তো আমার কাছে বিষয়টা একদমই ভালো লাগে না। এটা হচ্ছে কি একটা পানের বাটা। আমি এবার বলতেছিলাম এই পানের বাটাটা আমি আমার আম্মুর জন্য নিয়ে যাই, এটা ভালোই ছিল, দেখতে সুন্দর ছিল, মানে পুরাতন আমলের, কিন্তু ওই পুরানো না। দেখছেন, এটা আমার শাশুড়ির মতো লাগে, আমার শাশুড়ি এরকম সুন্দর। তারপরে হচ্ছে এই যে জায়গাগুলো নতুন করছে, এগুলার কোনো দরকার ছিল না, এগুলো নতুন ঢুকাইছে। আহসান মঞ্জিল, এটা কি, এটার ভিতরে নবাবদের সব জিনিসপত্র থাকবে, তাদের ব্যবহারিক জিনিসপত্র, তাদের ছবি, তাদের ঐতিহ্য, সব গল্প টল্প এগুলো থাকবে। এগুলা এখানে ঢুকানোর কোনো দরকার হইলো, কোনো মানে হইলো? এটি ভালো লাগে হচ্ছে কই, সোনারগাঁয়ের মধ্যে আছে, সোনারগাঁয়ে দেখতেও ভালো লাগে, কিন্তু সোনারগাঁয়ের স্টোরি তো আমি জানি না। সোনারগাঁয়ের স্টোরিটা আপনাদের দ্রুতই জানাবো একদিন ইনশাল্লাহ। তাহলে নেক্সট কিছুদিনের মধ্যে হচ্ছে আমরা সোনারগাঁ যাব, পানামনগর যাব, পানামনগর না, পানামনগর, পানামগঞ্জ নাকি পানামনগর গেছি কিন্তু ভুলে গেছি। যাই হোক, ওই সব জায়গাগুলোতে আবার যাইতে হবে, বুঝতে পারছি। তো যাই হোক, এই এই জিনিসগুলো দেখতে সুন্দর, কিন্তু আমার কাছে এখানে রাখার মতো বা এগুলো দেখার মতো কিছু মনে হলো না। এইদিকে লাবিবের ফুপা আঙ্কেল এইদিকে লাবিবরে কান্দে নিয়ে হচ্ছে সব কিছু দেখাইতেছে। তো লাবিবের এই টাইমটা বেস্ট চলতেছে।
রে জুনু 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 আমার বিয়াই জুনুর একটা এক্সক্লুসিভ ছবি আমি রেখে দিছি এই মোমেন্টটাতে ছবি তুলে। তো এটা হচ্ছে সবাইকে পরে আলাদাভাবে শেয়ার করে আমি দেখাই দিব। যাই হোক, এই তো অনেক ঘোরাঘুরি করলাম, মানে অনেক সময় হচ্ছে একটা লং টাইম ঘোরাঘুরি হইলো এটার ভিতরে। ভিডিওটা অনেক লং হয়ে গেল আসলে, পুরো নবাব বাড়ির বিষয়টা দেখাইতে গিয়ে হচ্ছে ভিডিওটা বড় হয়ে গেল। যদি আমার বকগুলা খারাপ লাগে তাহলে মিউট করে হচ্ছে ভিডিওটা দেখেন, কারণ এখানে পুরো আহসান মঞ্জিলে সব কিছু আছে, কোনো কিছু স্কিপ করা নাই, কোথায় কী আছে না আছে সব আছে। এগুলা ভিডিও করে কখনো আনতে পারবেন না খুব সচরাচর, তো আমি সামহাও ভিডিও করে ফেলছি। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। যাই হোক, এটা হচ্ছে আমাদের ঐতিহ্য, আমাদের মানে একটা খুব দামি জিনিস। তো আমার মতো কেউ স্যাবলামি করে হচ্ছে এই মিউজিয়ামের ভিডিও করবেন না, এগুলো করা ঠিক না। কারণ ঘরে বসে মানুষ মিউজিয়াম দেখে ফেললে তারা তো আর বাইরে গিয়ে হচ্ছে মিউজিয়াম দেখতে চাবে না, বা এই ধরনের নবাব বাড়ি, আহসান মঞ্জিল, জাদুঘর এগুলো যা আছে এগুলো তো তারা দেখতে চাবে না। তো আমি যেটা করছি, আপনারা কেউ এই কাজটা করবেন না। যেখানে হচ্ছে ভিডিওর অনুমতি দেওয়া নেই সেখানে গিয়ে ভিডিও না করাই ভালো। তো ভিডিওটা দেখলেন, যদি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে একটা শেয়ার করবেন, একটা লাইক দিবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা চাপ দিয়ে দিবেন, আর হচ্ছে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার মনে হয় ঢাকার বাইরে অনেক মানুষ আছে যারা এখনও আহসান মঞ্জিলে আসেন নাই, বা অনেকেই ভাবেন যে আসবো, কিন্তু আসবো ভাইবাও হচ্ছে কোনো না কোনো কারণে আসা হইতেছে না। অনেকের কিউরিয়াসিটি আছে আহসান মঞ্জিল নিয়ে, কারণ আমি দেখছি যে দূর দূরান্ত থেকে মানুষ, মানে বিদেশ পর্যন্ত থেকে মানুষ এখানে আসে আহসান মঞ্জিল দেখার জন্য। আপনারাও আসবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।